পরে। প্রিয় দর্শক, ঈদ মোবারক। দেশ এবং দেশের বাইরে টেলিভিশন সেটের সামনে বসে যারা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রাম টার্নিং পয়েন্টে। প্রিয় দর্শক, সেই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো সামিয়া রহমানের সাথে, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগ, ঢাকা ইউনিভার্সিটি। সামিয়া রহমান যশোর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 23 জুন জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী মাহমুদুর রহমান, যিনি বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন। মাতার নাম দিলরুবা রহমান। অত্যন্ত মেধাবী সামিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ হতে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি স্নাতক এবং স্নাতকোত্তর উভয় ডিগ্রিতেই প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন এবং অসামান্য কৃতিত্বের জন্য স্বর্ণপদক পান। 21 টেলিভিশনে যোগদানের মাধ্যমে সামিয়া রহমান তার কর্মজীবন শুরু করেন। 21 টেলিভিশনে কর্মরত থাকা অবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতার পাশাপাশি সামিয়া রহমান এনটিভি, দেশ টিভিতে কাজ করেন। বর্তমানে সামিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এবং 71 টেলিভিশনে কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। চলুন কথা বলছি ওনার সাথে। ঈদ মোবারক। অনেক ব্যস্ততার মাঝে আসলে ঈদের পরে ফ্যামিলিকে টাইম দেয়া প্লাস অফিস সবকিছু মিলিয়ে আমাদেরকে টাইম দিয়েছেন আজকে, প্লাস আমার দর্শকদেরকে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং মাই টিভির দর্শকদেরকেও ধন্যবাদ। আপু, শুরুতেই জানতে চাবো, অনেকের কাছে একজন ড্রিম লেডি হিসেবে আসলে অনেকেই আপনাকে মনে করে, বা এই যে প্রফেশনে আছেন সফল একজন ব্যক্তিত্ব, এই সফলতার পেছনে টার্নিং পয়েন্ট কি ছিল? আচ্ছা, প্রথমে বলি আমি কিন্তু সফল না, আর দ্বিতীয়ত আমি কোনো তারকা নই। আমি একজন একদম সাধারণ মানুষ এবং সফল ব্যাপারটা আসলে আপেক্ষিক ব্যাপার। আপনি আপনার পার্সপেক্টিভ থেকে ভাবছেন, আমি আমার পার্সপেক্টিভ থেকে ভাবছি। যদি বলতে পারেন যে আমি এই ক্যারিয়ার বেছে নেওয়ার পেছনে, আমি ঢাকা ইউনিভার্সিটির টিচার বা আমি এখন 71 টেলিভিশনে কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর হিসেবে আছি, এই প্রফেশনে আসার পেছনে আমার টার্নিং পয়েন্টটা ছিল আসলে আমার রেজাল্ট। আমি অনার্স মাস্টার্স দুটোতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং গোল্ড মেডেল পেয়েছিলাম দুটোতেই। তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করতে চাই এবং সাংবাদিকতার শিক্ষক হতে পারাটা আমার জন্য অবশ্যই অনেক সম্মানজনক বিষয়। তখন আসলে অতটা স্বপ্ন দেখিনি যে আমি ঢাকা ইউনিভার্সিটির টিচার হয়ে যাব। প্রত্যেকবার আমি আসলে খুব দূর ভবিষ্যৎ নিয়ে ভাবি না, আমার কাছে একদম কারেন্ট ফিউচারটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি আসলে তখন ইলেকট্রনিক মিডিয়াকে পার্ট টাইম করে নিলাম, আমার ঢাকা ইউনিভার্সিটির প্রফেশনটাকে আসলে ফুল টাইম করে নিলাম। এবং আমার কাছে দুটো খুব সাহায্য করেছে, দুটো প্রফেশন, কারণ দুটোই আমি এটার এক্সপিরিয়েন্স ওখানে, ওটার এক্সপিরিয়েন্স এখানে কাজে লাগাতে পেরেছি। দুটো আসলে পরিপূরক, দেখা যায় একটা আরেকটাকে হেল্প করে। অনেকেই কিন্তু আসলে এখন এই জায়গাটার প্রতি অনেক আগ্রহ, তাদের একটা ড্রিম মনে করে তারা, যে নিউজ প্রেজেন্টেশন স্ক্রিনে 15 মিনিটস বা 30 মিনিটস আমি থাকবো, সংবাদ উপস্থাপিকা বা সংবাদ উপস্থাপক হিসেবে নিজেকে এক্সপোজ করবো। তো তাদের জন্য আসলে আপনি কি বলবেন? আচ্ছা, অনেকেই ভালো কাজ করছেন, অনেকে ভালো কাজ করছেন এবং ভালো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছেন, কিন্তু যেটা মুশকিল হয়ে গেছে কি শুধুমাত্র চেহারা দেখানোর প্রবণতা নিয়ে আসলে আমি কাজটা ভালো করতে পারবো না বা অডিয়েন্সের বিশ্বাসের জায়গায় যে পৌঁছতে পারবো না। আমাকে আমার কাজটা বুঝতে হবে। বেশিরভাগ নিউজ প্রেজেন্টারদের, আপনি নিজেও নিউজ প্রেজেন্টেশন করেন, বিরুদ্ধে একটা কমন অভিযোগ হচ্ছে তারা আসলে নিউজের পেছনে সময় দেন না, এসে মেকআপ রুমে চলে যান, মেকআপ রুম থেকে সরাসরি নিউজ পড়তে চলে আসেন। কিন্তু নিউজটা তো আসলে রিডিং না, আমাকে তো বুঝতে হবে, আমার এগুলোর আপডেট জানতে হবে, আমাকে আমার নিউজ রুমের সাথে তর্ক বিতর্ক করতে হবে। আমরা টক শোতে যেমন আমি এখন নিউজ প্রেজেন্ট করি না, আমি এখন মূলত 71 কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর হিসেবে আছি এবং সেখানকার টক শোগুলো দেখি। আমার কাছে মনে হচ্ছে কি নিউজ প্রেজেন্টেশনটা এখন একটু আমাদের ধরনটা চেঞ্জ করা দরকার। শুধুমাত্র আমি ক্যামেরার সামনে কেউ আমাকে কিছু স্ক্রিপ্ট লিখে দিল, আমি সেটাই মুখে মুখে বলে গেলাম গড়গড় করে, সেটা তো আমার ক্লাস 5-এর বাচ্চাটাও পারবে করতে। আর যদি আপু জানতে চাওয়া হয় যে আসলে যারা এই যে মানুষগুলো তৈরি করার পেছনে যদি আমরা ধরি কারিগর, এই ট্রেন্ডটা আসলে এখন চলে এসেছে যে কোনো একটা জায়গায় আমি সিভি ড্রপ করতে যাব, টু আই ওয়ান্ট টু বি আ নিউজ প্রেজেন্টার, তখন দেখা যায় আমি ওই জায়গা থেকে কোর্স করে এসেছি, আমি ওই জায়গা থেকে কোর্স করে এসেছি। আদৌ এই যে সেন্টারগুলো যারা কিনা এই যে কোর্সের সিস্টেমগুলো করেছে, আদৌ কতটুকু ফলপ্রসূ? কোর্সের কোনো ভ্যালু আমার কাছে নাই, আমি নিজে কখনো কোর্স করে আসিনি। আমি কোর্স করে আসিনি, তাহলে আমি কেন চান্স পেলাম? আপনি যদি
কারেন্ট অ্যাফেয়ার্স ইস্যুগুলো ভালো বোঝেন, আপনার উচ্চারণ যদি ভালো হয়, আপনি যদি আত্মবিশ্বাসী হন, কনফিডেন্ট হন এবং আপনি যদি স্পন্টেনিয়াস কথা বলতে পারেন, বিষয়টা ভালো বোঝেন, তাহলে আপনি আসলে তো কোনো প্রয়োজন নেই। কোর্সটা কি আপনার মধ্যে আপনার আত্মবিশ্বাস বাড়াবে? যদি বাড়ায় তাহলে সেটা খুব ভালো বিষয়। কোর্সটা কি আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স ইস্যুগুলো বুঝতে সাহায্য করবে? সেটা তো আপনার নিজের ব্যাপার, আপনি আসলে এই বিষয়টা বোঝেন কি বোঝেন না। আমি মনে করি না আসলে কোর্স কোনো হেল্প করবে। I'm sorry to say that. যে আমাদের দেশে আসলে এখনো রয়ে গিয়েছে যে আগে চেহারা ভালো হতে হবে, তারপর গুণধারী, এরকম একটা প্রবাদ কিন্তু এখনো রয়ে গিয়েছে। এটা খুব দুঃখজনক আমার কাছে মনে হয় যে মানুষজন, আমি কাজ করছি সেই কাজটাকে বিচার না করে আমার শাড়িটা কীরকম, আমার চেহারা কেমন, আমার চুল কেমন সেগুলো বিচার করে। আমি কিন্তু আসলে সেগুলো দেখাতে আসিনি। আমি পার্সোনালি মনে করি আমি চেহারা দেখাতে আসিনি এবং নিউজ প্রেজেন্টারদের চেহারা আসলে ইম্পর্ট্যান্ট না। ডেফিনেটলি হয়তো খুব বেশি বিভৎস হলে হয়তো আমার ম্যানেজমেন্ট নিবে না, কিন্তু মোটামুটি একটা লুক থাকলে, একটা গ্রহণযোগ্য লুক যেটা বাংলাদেশের সব মানুষেরই আছে, সেটি যদি হয় তাহলে, এবং আমি যদি আত্মবিশ্বাসী হই, আমি যদি কথা ভালো বলতে পারি, চেহারাটা আসলে কখনোই ইম্পর্টেন্ট মানে ব্যাপার না আমার কাছে না। আমরা আসবো আপনার টিচিংয়ে, ডেফিনেটলি মানে অনেক স্টুডেন্ট আপনাকে অনেক পছন্দ করে এবং ডেফিনেটলি অনেক পছন্দের একজন ব্যক্তিত্ব আপনি। তো ওই সেক্টরটা আমরা কথা বলবো, বাট আফটার টেকিং আ শর্ট ব্রেক। প্রিয় দর্শক, সময় হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নেবার। আমাদের সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম আপনাদের সবার প্রিয় সামিয়া রহমানের সাথে, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগ, ঢাকা ইউনিভার্সিটি, এবং সেই সাথে আপনাদের অনেক পছন্দের নিউজ পার্সোনালিটি। আপু, আসলে অনেকক্ষণ কথা হলো আমাদের এই নিউজের সেক্টরটা নিয়ে, বিভিন্ন প্রবলেম, বিভিন্ন সম্ভাবনা নিয়ে। তো আসলে ঈদের সময়, এখন সবাই একটা ঈদের মৌসুমে আছে এবং আপনি নিজেও আসলে এই ঈদ ভ্যাকেশনটাকে এনজয় করছেন। তো এই ঈদে কি করলেন? ঈদে কি করলাম, আমি না আসলে সবসময় ছুটি পাই না, তো কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে যাই, তাই যখন একটু ছুটি পাই বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে চলে যাই, একটু ঘোরাঘুরি করে আসি দেশে বা দেশের বাইরে। তো এবারও আসলে ঘুরেই আসছি। আচ্ছা আচ্ছা, তো জেনারেলি কি এরকম করেই কাটানো হয়েছে? আগের ঈদগুলোর সাথে যদি এখনের ঈদগুলোকে কম্পেয়ার করতে বলা হয়, আমি ঈদের দিনটা থাকি, ঈদের দিনটা এখন না হয় রেসপন্সিবিলিটি চলে এসেছে যে বাচ্চাদের সময় দেন, এটাই একটা ভালোবাসা বা এটাই ভালো লাগে। আগে কি করতেন যখন স্টুডেন্ট ছিলেন? আগে ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়াতাম, ফ্রেন্ডদের সাথে আদার রিলেটিভদের বাসায় ঘুরে বেড়াতাম। এখন আমাদের লাইফটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, অনেক বেশি মেকানিক্যাল। তো আগে ধরেন আমরা আত্মীয় স্বজনের বাসায় যতটা করতাম, এখন সময় পাই না, আমরা প্রত্যেকে ব্যস্ত হয়ে গেছি, আর প্রত্যেকে দেশে বিদেশে ছড়িয়ে গেছে। তো তাই যখন ঈদের সময় একটু ছুটি ছাটা পাই, ছুটিগুলো মিস করতে চাই। আচ্ছা, আর যদি জানতে চাওয়া হয় যে এই বাচ্চাদের নিয়ে মা হিসেবে স্বপ্ন কি দেখেন, তাহলে কি বলবেন? আমি কোনো কিছু ইম্পোজ করতে চাই না ওদের উপর, ওদের লাইফ ওদের মতো, ওরা যা করতে চায় জীবনে এটা ওদের ব্যাপার। এবং আমার বড় ছেলেটা যেমন, ও খুব ইচ্ছা যে ও সায়েন্স নিয়ে পড়বে, স্পেস সায়েন্টিস্ট হবে, ওর ব্যাপার, ও যা করতে চায়। আমার ছোট ছেলেটার ইংলিশ লিটারেচার খুব পছন্দ, সেটা নিয়ে পড়তে চায়। আমার কথা হচ্ছে, বাবা তোমরা যেটাই করো একটু পড়াশোনাটা করো ব্যাস। আচ্ছা, মানে পড়াশোনাটাই এখন ফার্স্ট প্রায়োরিটি, তারপর বাকি সবকিছু দেখা যাবে। কিন্তু আমি পড়াশোনা নিয়েও কখনো প্রেশার দেই না, আমি শুধু বলি যে তোমরা যদি ধরো A+A পাও, আমার জন্য এটা খুব সম্মানের বিষয়। এবং যেহেতু তোমার টিচাররাও আমাকে চেনে, আমি খুব কষ্ট পাবো যদি তোমাদের রেজাল্ট খারাপ হয়, কিন্তু আমি কখনো এটা নিয়ে বকাবকি করি না বা যে ঘাট ধরে পড়তে বসাই না। এটা আসলে পড়াশোনাটা আমি নিজে আমার নিজের লাইফে দেখেছি যে বাবা মা যখন প্রেশার দিত আমি পড়তাম না, এটা নিজের বোধ বুদ্ধির ব্যাপার। এই জিনিসটা আমি চাই ওরাও রিয়েলাইজ করুক। ফ্যামিলি নিয়ে এত কথা বলেছেন, আমার মনে হয় যে একটু আমার দর্শকদের ঘুরিয়ে নিয়ে আসা উচিত, যে মানে সুইট হোম বলে একটা কথা, এবং আপনার মতো সুইট একজন পার্সোনালিটি, আপনার বাসা থেকে আমার দর্শকদের ঘুরিয়ে আনা উচিত মনে হয়। ইফ ইউ অ্যালাউ মি, দেন আই উড লাইক টু টেক देम। ডেফিনেটলি। প্রিয় দর্শক, চলুন এক নজরে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি আমার পাশে বসে থাকা মিষ্টি মানুষটির বাসা থেকে। আমার নাম রাশিক হোসেন তীর্থ, আমি সামিয়া রহমানের বড় ছেলে। আমার মা সামিয়া রহমান, তিনি অনেক ব্যস্ত একটা মানুষ, তিনি অনেক কষ্ট করেন আর অনেক পরিশ্রম করেন। তিনি অনেক নামকরা একটি ব্যক্তি। তিনি যদিও আমাদেরকে বেশি সময় দিতে পারেন না, তিনি যেই সময় আমাদের সাথে থাকেন সেই সময় অনেক ভালো মতন কাটানোর চেষ্টা করেন এবং আমরাও চেষ্টা করি তার অনুসরণ মেনে চলার। তিনি দুটো বড় জায়গায় চাকরি করেন। ঢাকা ইউনিভার্সিটির একটি অ্যাসোসিয়েট প্রফেসর অফ ডিপার্টমেন্ট অফ জার্নালিজমের চাকরি করেন ও ৭১ টিভিতে তিনি একটি জার্নালিস্ট, নিউজ রিপোর্টার ও টক শো হোস্ট হিসেবে চাকরি করেন। যতই দুষ্টমি এবং যতই জ্বালাতন করি না কেন,
বকাবকি করার কিছুক্ষণ পরেই তিনি সব বেমালুম ভুলে যান। তিনি এত ব্যস্ত হলেও তিনি এটা তার মানে না যে আমাদেরকে টাইম একদমই দেন না। তিনি তার নিজের ভ্যালুয়েবল টাইম থেকে আমাদেরকে সময় দেন। তিনি আমাদেরকে বাইরে খাবার খাওয়ার জন্য বাড়ি নিয়ে যান ও আমাদেরকে সিনেমা দেখানোর জন্য বাড়ি নিয়ে যান। আমার মা আমাদের বেশি সময় দিতে পারে না, কারণ তিনি অনেক অনেক ফেমাস ব্যক্তিগত একজন, অনেক কাজকর্ম থাকে, চাকরি বাকরি থাকে, সেই কারণে আমাদেরকে বেশি সময় দিতে পারে না। আমার তরফ থেকে আমার মা আমার একটা রোল মডেল। আমার মনে হচ্ছে যে এই পৃথিবীতে সেই আমার আসল সুপার হিরো। আমাদের মাঝে মাঝে মনে হয় যে তার আরও একটু বেশি সময় দেওয়া উচিত, আর বেশি সময় করে নেওয়ার উচিত, কিন্তু আসলে আমরা নিজেই বুঝতে পেরেছি যে এরকম ব্যক্তিগত মানুষের ক্যালিবারের মানে দিক দিয়ে তিনি আমাদের আসলে অনেক সময় দেন। একটি মা হিসাবে আমার মা একটু রাগিও হতে পারে, একটু স্ট্রিকও হতে পারে, কিন্তু আমাদেরকে যত বকাই দেয় না কেন আমার মা সব ওটা আমার ভালোর জন্যই করে। আমার মা ছাড়া আমি জানি না আমি এই পৃথিবীতে কী করতে পারতাম। আমার মা আমাকে অনেক ভালো একটা এডুকেশন দিয়েছে, আমাদেরকে এত ভালো রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস দিয়েছে, আমাদেরকে অনেক ভালো স্বাধীনতা দিয়েছেন। তিনি প্রত্যেকটা সবসময় যখন আমাদের সাথে থাকেন, তিনি আমাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যান, মোস্টলি সিনেমা দেখতে নিয়ে যান, খেতে নিয়ে যান এবং বিভিন্ন রকমের মজা করতে নিয়ে যান। আমার মা যখন লাইভ টেলিভিশনের মতো টক শো হোস্ট হিসেবে থাকেন, তখন আমার চিন্তা হয় তার এত কনফিডেন্স কেমনে বিল্ড আপ হয়, তিনি এত স্পন্টেনিয়াস হতে পারেন কেমনে। সেজন্যই আমার এখন পর্যন্ত ইচ্ছা আছে বড় হয়ে আমি তার মতন একটা নিউজ রিপোর্টার হব, তার মতনই একজন একটা কনফিডেন্ট, একটা ব্রেভ একটা মানুষ হব। তার মতন মানুষের দিক দিয়ে তিনি আসলে আমাদের অনেক সময় দিচ্ছে, এবং তার মতন অনেক মানুষই তাদের ছেলেপেলেরা এত সময় পাচ্ছে না আমার মায়ের মতন, যে তিনি যেমন আমাদেরকে এত সময় দিচ্ছেন। যখন মানুষরা আমার মায়ের সাথে দেখা করে চিনি এটা সামিয়া রহমান, তখন আমি কেন জানি একটা হিরোর মতন ফিল করি। আমি জানি না কেন, কিন্তু আমার মার উপর অনেক প্রাউড ফিল করি, কারণ আমার মা এত রেকগনাইজড, এত ভালো কন্ট্রিবিউশন বাংলাদেশের উপর, যে আমার নিজেই মনে হয় আমার মতন কি ছেলে যোগ্য এরকম ভালো মা হওয়ার, মানে এত ভালো মা পাওয়ার। আমার পাপা আর আম্মু থেকে আমার আম্মুকে আমার বেশি আরও ভালো লাগে, কারণ আমার আম্মু আমাকে আরও সময় দিয়েছে, আমার জন্য আরও টেন্ট করেছে, ও আমাকে ডিসিপ্লিন ওয়ে থেকে শিখিয়েছে। আমার মা আমাদের উপরে, আমার এবং আমার ভাইয়ের উপরে অনেক বেশি কনসিয়াস, আর অনেক বেশি মানে আমাদের ব্যাপারে অনেক ফিয়ার করে। আমার বাবা অনেক ভালো, আমাদের জন্য এই বাসাটা বানিয়েছে, আমাদের জন্য অনেক কিছু করেছে, বাট নো অফেন্স ফাদার, আমি আমার মাকে আরও ভালোবাসি। আমার মা এখন এটা একটা অনেক বড় একটা টপিক। আমার মা আমাকে বেশি ভালোবাসে নাকি আমার মা আমার ভাইকে বেশি ভালোবাসে? আমার ওপিনিয়ন থেকে অবশ্যই আমাকে ভালোবাসে। সবসময় টেনশন করে যে আমার ছেলেরা ঠিক আছে নাকি না, ওরা সেফ আছে নাকি না, ওরা কোথায় আছে, কি করছে, ওরা কি কোনো খারাপ ছেলেদের সাথে মিশছে নাকি না। দেখা যায় যে শেষ পর্যন্ত আমার মাই আসলে আমাদের জন্য সব ভালো জিনিস চাচ্ছে, আমার এবং আমার ভাইয়ের জন্য একটি ভালো এনভায়রনমেন্ট চাচ্ছে, যাতে আমাদের এই ভালো ফাউন্ডেশনের দ্বারা, যেটা অনেক কষ্ট করে আমাকে এবং আমার ভাইকে দেওয়া হয়েছে, যাতে আমরা বড় হয়ে তাকে প্রাউড বানাতে চাই। There was once a malignant man, the most bitter, malevolent and horrible intentions. He despised everyone, and the only thing that mattered to him was the sweet smell of money. He was an untouchable killing machine who would carelessly slay anyone who was irritating in his own opinion, child or adult. However, no matter how much sins he committed on earth, and no matter how many lives he has completely vaporized, he had with his heart loved his sweet, loving and gallant mother. When the man had finally confronted the end of his life, his vulnerable and wretched body laid lifeless without a corpse. However, when confronted by the God, he knew undoubtedly that he was to perish in the darkest areas of Inferno. However, in a twist of events, he opened his blank eyes to discover himself in heaven itself, only because he loved his mother. Moral: love your mother and make her life happy, because she was the one who gave you birth to this universe by the command of God. Bole bole hobe.
Very good. I'm so happy. I'm proud of you. আলহামদুলিল্লাহ আপু, আই মাস্ট সে যে ইটস আ ভেরি ওয়ান্ডারফুল প্লেস এবং আসলে শান্তির পরশ মনে হয় সব প্রতিটা আমার জায়গাতে আছে। বাচ্চারা, আমি যেমন আমার বাচ্চাদের ব্যাপারে খুব পজিটিভ, আমি চাই যে ওরাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসুক, তেমনি ওরা আমার ব্যাপারে খুব পজিটিভ। আমাকে জীবনে কেউ কখনো এভাবে ডিকটেট করেনি। আমার বাচ্চারা এখন বলে যে তুমি এত সাজছো কেন, তুমি এত লিপস্টিক দিচ্ছ কেন। আমি কিন্তু ওদের জন্য সাজগোজ ছেড়েই দিয়েছি, কিন্তু ওরা খুব পজিটিভ হয়ে যাচ্ছে আমার ব্যাপারে। আচ্ছা, এটা মনে হয় হওয়ারই কথা আসলে। আমি হলে আমিও মনে হয় বোধহয় ছেলেরা মনে হয় ম্যাক্সিমাম এরকম, ম্যাক্সিমাম মাই মন এই কথাটা আসলে বলে থাকে। ওরা বলে যে আমাদের মেমা হচ্ছে আমাদের বেস্ট মেমা, তো তুমি কেন সাজবা, তুমি কেন সেলফি তুলবা। আমি বললাম যা বাবা কিচ্ছু করবো না। আচ্ছা আচ্ছা, তো আসলে এই যে বাচ্চাদের এই জিনিসগুলো খুব এনজয় করেন, এটা আপনার মুখের ঝলকানিতেই আসলে বোঝা যায় যে খুব পছন্দ করেন। মা হিসেবে করাটাই স্বাভাবিক এবং বেস্ট উইশেস ফর ইউ ফরএভার, যে আপনি যাতে এইভাবে সুন্দর করে সবসময় কাজ করতে পারেন এবং এরকম হ্যাপিলি লাইফ লিড করতে পারেন। সবকিছুর পরে যদি আপনার কাছে জানতে চাওয়া হয় যে এমন কোনো স্বপ্ন আছে যে মাঝে মধ্যে ভাবেন যে ইস আমি যদি এটা হতে পারতাম বা আমি যদি ওই জায়গাটায় থাকতাম, কোনো অপ্রাপ্তি নেই। আমি আসলে বললাম না আমি খুব বেশি স্বপ্ন দেখতে ভয় পাই। আমি খুব কনফিডেন্ট থাকার চেষ্টা করি, তারপরে ভয় পাই কেন আমি বলছি, কারণ আমি মনে করি যে সেই স্বপ্ন যদি পূরণ না হয় আমি কষ্ট পাবো। তো এত বেশি স্বপ্ন দেখার দরকার নেই। আমার যেটা একদম নিয়ার ফিউচার সেটা নিয়ে ভাবি, সেটা নিয়ে কাজ করি। আমি ছোটোবেলায় পাইলট হতে চাইতাম। একবার বলেছিলাম, মানে আমার মাকে বলেছিলাম যে আমার মা কখনো ওটা নিয়ে কোনো কিছু ইম্পোজ করেননি। তো তারপরে ওদিকে ভাবিও না, ওটা ওই যে বাচ্চাদের নানা রকম চিন্তা আসে না, সেরকম আর কি। অপ্রাপ্তি বা অতৃপ্তি আসলে নেই। আমি ডেফিনেটলি ভাবিনি যে আমি ঢাকা ইউনিভার্সিটির টিচার হব বা মিডিয়াতে কাজ করব, কিন্তু হয়ে গেছে। আই এম হ্যাপি হোয়াট আই এম। আর তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে প্রত্যাশা আর প্রাপ্তি এই দুটার মাঝে যদি বলতে বলা হয় যে ফারাক কি খুব বেশি, অথবা আপনি মানুষের তো একটা প্রত্যাশা থাকে, এই প্রত্যাশার সাথে প্রাপ্তিকে আপনি কিভাবে দেখবেন? আমি আমার জীবনের কোনো কিছু নিয়ে রিগ্রেট করি না। যা ঘটে গেছে খারাপ ভালো, আমি আসলে মনে করি যে ঘটেছে ওটা আমার জন্য একটা এক্সপিরিয়েন্স, তো কোনো সমস্যা নেই। আর আমি যা পাচ্ছি, খুব বেশি এক্সপেকটেশন থাকলে হয়তো প্রত্যাশার প্রাপ্তির মধ্যে গ্যাপটা তৈরি হয়ে যেত। আমি মনে করি আমি যা আছি আমি খুব ভালো আছি এবং আমি খুব ভালো একটা জীবন কাটাচ্ছি। আমি যদি আর 10টা মেয়ের সাথে আমাকে কম্পেয়ার করতে বলি, আমি আসলে বলবো আমি খুব ভাগ্যবতী। আমাকে চাকরির জন্য মানে দাঁড়ে ঘুরতে হয়নি। আমি জীবনে যে চাকরি চেয়েছি সেই চাকরি পেয়েছি। আমার প্রথম ইন্টারভিউতে আমার চাকরি হয়েছে, তারপরে যখন আমি 21 টিভিতে অ্যাপ্লাই করি সেখানে চাকরি হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি সেখানে চাকরি হয়েছে। আমি বলবো আমি অনেক ভাগ্যবতী। তাই আসলে আমার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে হয়তো অনেক কিছু আমি করতে পারতাম। আমি হয়তো আমার পিএইচডিটা কমপ্লিট হয়নি, করতে পারিনি। বাচ্চাদের জন্য আমি দুবার স্কলারশিপে আমি আসলে ক্যান্সেল করতে হয়েছে, কারণ আমি তখন এক্সপেক্টিং ছিলাম। সেগুলো থাকতে পারে, কিন্তু তারপর আমার কোনো হতাশা নেই, এটার জন্য কোনো আফসোস নেই। আমার বাচ্চা দুটো আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, আমার তো আর কোনো কিছু দরকার নেই। আপু, প্রোগ্রামের একদমই লাস্ট পর্যায়ে আমরা তো, আমি বারবার মেনশন করছি যে আমার এই প্রোগ্রাম আমি ডেডিকেট করি আমাদের ইয়াংস্টারদের জন্য। আমাদের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে যদি কিছু বলতে বলা হয়, কি বলবেন আপনি? তরুণ প্রজন্ম যদি যারা সাংবাদিকতায় আসতে চান, কাজ করতে চান, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের জন্য বিশাল একটি সেক্টর তৈরি হয়েছে, বললাম না 23-24টা চ্যানেল, এবং সামনে আরও 10-12টা চ্যানেল আসবে। আপনাদের ক্ষেত্র প্রস্তুত আছে, শুধুমাত্র নিজেকে আত্মবিশ্বাসী করতে হবে। আত্মবিশ্বাস অর্থ এই নয় যে আপনি ওভার কনফিডেন্ট হয়ে যাবেন। আপনি অবশ্যই আপনার যোগ্যতা দিয়ে আপনাকে টিকে থাকতে হবে। এবং একটা কথা আমি সবসময় বলি যে সমাজের আসলে 100% মানুষ হয়তো আপনাকে পছন্দ করবে না, কিন্তু 70% মানুষের মধ্যে যদি আপনি স্বপ্ন দেখাতে পারেন তাহলে মনে করবেন আপনি সার্থক। বেস্ট উইশেস ফর ইউ। ভালো থাকবেন। প্রিয় দর্শক, নিশ্চয়ই অনেক ভালো লেগেছে আমাদের আজকের এই আয়োজন। ঈদের এই দিনগুলো সবার অনেক সুন্দর কাটুক, ভালো কাটুক, আর সবাই সুস্থ থাকুন। প্রবাসে বসে অনলাইনে মাইটিভির যে কোনো অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.mytvbd.tv তে। প্রিয় দর্শক, সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর বিদায় নিচ্ছি আজকের মতো। Turning point.